গল্পের বাক্সবাহী রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস তীর্থযাত্রী। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। সূর্যোদয় দেখবে বলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৩ জন মানুষ একটি পর্বত চূড়ায় জড়ো হয়েছিল। তাদের ভাষা আলাদা, গায়ের রং আলাদা, কিন্তু লক্ষ্য এক, দেব দর্শন। সেখানকার ভোরে সূর্য দেখা ঈশ্বর দেখার সমান। এই তীর্থযাত্রীদের সঙ্গে মিলিত হল একটি মেয়ে, যে জীবনকে দেখেছে নিষ্ঠুর হতে, জীবনের কাঠাম্য যাকে করেছে নির্লিপ্ত। সেও ঈশ্বর দর্শনে এসেছে। সমুদ্র থেকে অনেক উপরে সেই নির্জনে ৩টে মানুষ তাদের উদ্দেশ্য ভুলে নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করল মেয়েটিকে নিয়ে। প্রবৃত্তি তাদের নেকড়ে করল। গোটা পৃথিবীটা এখন ৩টে রঙের দাপটে তটস্থ। সাদা, তামাটে এবং কালো রঙের থাবা চাইছে পৃথিবী দখল নিতে। কিন্তু তা সত্ত্বেও পৃথিবীতে সুন্দর বেঁচে থাকবে। এই উপন্যাস তারই প্রতিবিম্ব। এতক্ষণ ঠান্ডা হাওয়ায় জিপটা চলছিল স্বচ্ছন্দে। লাট্টুর গায়ে পেঁচানো লেত্তির মতো রাস্তা ধরে ৩,০০০ থেকে ৭,০০০ ফুট উঠতে কোনো অসুবিধেই হয়নি। সুতরাং খুশ মেজাজে একটু একটু করে আকাশের গায়ে উঠে আসছিল পার্থ। এই মুহূর্তে মিহিরোদের মশারি চারপাশে টাঙানো। নিচের পাহাড়গুলো পৃথুলা রমণীর মতো গায়ে গায়ে লিয়ে পড়ে নীলচে ছায়া মেখে। আর আকাশ, স্ত্রৈণ পুরুষের মতো আকাশ ওই পাহাড়ের গায়ে মাথা ঝুঁকিয়েছে, যেখানে অসাড়ে গলে যাওয়া যৌবন ঝিরঝিরিয়ে নেমে যাচ্ছে ঝর্ণা হয়ে। এসব অনেক নিচে রেখে পার্থ উঠে যাচ্ছিল তার জিপে বসে। আর মাঝে মাঝেই তার গলা সুরেলা হবার চেষ্টায় ছিল, এই আকাশে আমার মুক্তি। সদ্যতরই রাস্তা শেষ হয়েছে রিনটেকে। রাস্তা না বলে যদিও উপায় নেই, কিন্তু ৭,০০০ ফুট ছাড়াতেই স্টিয়ারিং থরথরিয়ে কাঁপতে শুরু করেছে। ছোট ছোট বোল্ডার সাজিয়েছে যারা, তারা এর বেশি পারেনি। এখনও পথের গায়ে কিলোমিটারের থাম বসেনি, কিন্তু যেতে হবে ১৪,৭০০ ফুট উঁচুতে। পৃথিবীর শ্রেষ্ঠ সানরাইজ স্পট হিসেবে রিনটেক ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে বলা যায়। জিপের পথ তৈরি হলেও এখনও যাতায়াত শুরু হয়নি। পাথুয়া থেকে পায়ে হেঁটে ট্রেকাররা যায় ওখানে। পথে কোনো আশ্রয় নেই, সঙ্গে খাবার নিয়ে হাঁটতে হয়। রিনটেকেও কোনো খাবারের দোকান নেই, কারণ মানুষের বসবাস শুরু হয়নি সেখানে। পিডব্লিউডি এর বাংলো এবং ইয়ুথ হোস্টেল ছাড়া মাথা গোঁজার কোনো ব্যবস্থা নেই। আমার মুক্তি আলোয় আলোয়। ব্রেকে চাপ দিতে কোকিয়ে থেমে গেল জিপ। ভগবান, এ কি দেখছে সে? ওর নাম রাস্তা? অসম্ভব। এতক্ষণ যদি ছিল লেত্তির মতো লাট্টুকে জড়ানো, এখন তুবড়ির মতো ফটসে উঠে যাওয়া। এই খাড়ায় পথে গাড়ি উঠবে? পার্থ পেছন ফিরে তাকাল। না, ফেরার কোনো প্রশ্নই নেই। তাছাড়া জিপের জন্য যখন পথটা তৈরি হয়েছে, তখন নিশ্চয় কোনো মতে রিনটেকে পৌঁছনো যাবে। আর তখন থেকেই গোঙানিটা শুরু হলো। নতুন ইঞ্জিন প্রবল প্রতিবাদ করতে করতে জিপটাকে টেনে তুলছে। এই বোল্ডারে সাজানো পথ জিপের চাকা ছাড়িয়ে বড়জোর ১ হাত বাড়তি। বাঁক নেওয়ার সময় শরীর এবং মনে যে ঝড় ওঠে, তার বিনিময়ে কর্ণের চেয়ে বড় দানবীর হওয়া যায়। প্রতিটি মুহূর্তে নার্ভের উপর সমানে দুর্মুষ চলছে। ৪টে চাকা কখনোই সমান জায়গায় দাঁড়াবার সুযোগ পাচ্ছে না। এই ৩-৪ ডিগ্রিতেও পার্থর কপালে বিন্দু বিন্দু ঘাম।
ঠোঁট দাঁতের তলায়। আর তখনই রোদ নিভল। নিচের খাত থেকে ঘন নীল কুয়াশাগুলো নেকড়ের মতো জিভ লকলকিয়ে ছুটে এলো। পরের বাঁকটা ঘুরতে যেতেই খাদের হাঁ নিঃশ্বাস থেকে ছিটকে এপাশের পাহাড়ে খসটানি খেল জিভ। হঠাৎ পার্থর মনে হলো তার কিছু করার নেই। শেষ মুহূর্ত আগত এবং তখনই হাত 15 সমতল পেয়ে কোনো রকম ইঞ্জিন বন্ধ করে 2 হাতে মুখ ঢাকল স্টিয়ারিংয়ের উপরে। সমস্ত শরীরে এখনো মৃত্যুর ছোঁয়া যেন মরেনি। সমস্ত দেহে কাঁটা জমে আছে, থরথর করে কাঁপছে হৃৎপিণ্ড। স্টিয়ারিংয়ে হাত রেখে বিস্ফারিত চোখে সে তাকিয়েছিল নিচের দিকে, যেখানে অন্ধ কুয়াশা ছাড়া আর কিছু দেখার নেই। এমন জানলে কোন শালা আসত? একটু ধাত ফিরে পেলে পার্থ চেঁচিয়ে ওই কথাগুলো বলল। খাদের বুক থেকে উঠে আসা পপলার গাছ ছাড়া সে কথা শোনার কেউ নেই এখানে। তবু বলল, কোথাও যে অনেক সময় সঙ্গী চমৎকার টের পেল সে। ওরা বলেছিল রাস্তা খারাপ, তবে অসুবিধা হবে না। অসুবিধা না হবার এই নমুনা? মরার আগে মরে মরে যেতে হয়। এখন আর ফিরে যাওয়ার পথও নেই। গাড়ি ব্যাক করা মানে চিতায় উঠে বসা। এখানে সেটাও জুটবে কিনা সন্দেহ। ভাগ্যিস এখনো গাড়ির যাতায়াত শুরু হয়নি, নইলে ওপর থেকে একটা এলে। ভাবতে চাইল না পার্থ। কিছুক্ষণ প্রতিরোধ করেও পারল না সে। এখন নার্ভের যা অবস্থা, এটুকু না হলে তার পক্ষে আর স্টিয়ারিং ধরা অসম্ভব। যদিও পাহাড়ে জিপ চালাবার সময় মদ্যপান অবশ্যই নিষিদ্ধ, তবু ঝুঁকি নিতেই হবে। বাস্কেট থেকে পিটার স্কট বের করে 2 ঢোক কাঁচা ঢেলে নিল গলায়। আহ! মুহূর্তে শরীর গরম। উলেন প্যান্ট এবং উইন্ড চিটারে মোড়া শরীর নিজে যে ঠান্ডা তৈরি করছিল, তার দাঁত ভাঙল। 2 যখন 4 হয়েছে, তখন পার্থ সতর্ক হল। তীরে নেশা হয়ে গেছে। এখন জিপ চালানো তার কর্ম নয়। চারপাশ কুয়াশায় আটকানো। সামান্য দূরের জিনিস চোখে ঠাকে না। আফসোসে জিপের গায়ে হেলান দিয়ে সে নিজেকে গালাগাল দিল। কি দরকার ছিল এই পাকামো করার? স্রেফ নায়ক হবার ধান্দার জের এবার টানো। একটা মেয়ে ছেলে কি বলেছিল, কি ভঙ্গিতে তাকিয়েছিল, আর সঙ্গে সঙ্গে বুকের চিড়িয়া ঝটপটিয়ে ডানা নাড়ল। কোনো মানে হয়? আচ্ছা, জিপটাকে এখানে ফেলে যদি সে হেঁটে ফিরে যায়, নামবার সময় তো কোনো কষ্ট নেই। পরে যে কোনোভাবে জিপটাকে উদ্ধার করা যাবে না হয়? অসম্ভব। হিসেবটা ওকে আরো শীতল করল। পাথুয়া পৌঁছতে মাঝরাত পেরিয়ে যাবে, আর এই খোলা আকাশের নিচে বিষাক্ত ঠান্ডায় চুপচাপ মরে যেতে হবে পৌঁছানোর আগেই। গত সপ্তাহে ক্লাবে গিয়ে রেন্টেকের সঠিক খবর প্রথম জানতে পারে পার্থ। আগে ভাষা ভাষা শুনেছিল, কিন্তু খেয়াল করেনি। অসম্ভব ভালো জায়গা। সূর্য নাকি বলের মতো গড়িয়ে গড়িয়ে উঠে আসে। কাঞ্চনজঙ্ঘা এত কাছে যে মনে হয় হাত বাড়িয়ে ছুঁয়ে নেই। বন বিভাগের লোকজন পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চেপে বছরে একবার যেত ওখানে। সম্প্রতি একটু নজর দেওয়া হচ্ছে বিদেশিদের উৎসাহ দেখে। কিন্তু ওই 14,000 ফুট ওপরে পায়ে হেঁটে যাওয়ার কথা চিন্তা করতে ক্লাবের সবাই নারাজ। বোস বলেছিল, সূর্য? আমার বাগানে দাঁড়ালে বিশাল সূর্য দেখা যায়। ওই তো একই জিনিস। ভার্মা হেসেছিল। ইজ ইট? মিসেস বোসের প্রোটেস্ট করা উচিত। 40 বছরের খুকি চোখ নাচিয়েছিল। শুডাই? ভার্মা খ্যাক খ্যাক করে হেসেছিল। সব সূর্য সমান? একজন লেডির সঙ্গে আরেকজন লেডির কোনো তফাৎ নেই? তাহলে তো বেঁচে থাকাই যায় না। ওয়েল সেড, ওয়েল সেড। চিৎকার উঠেছিল ঘরে উদ্দাম হাসির মিশেল হয়ে। হাত নেড়েছিল বোস।
স্ত্রীলোকদের সঙ্গে সূর্যের তুলনা? সঙ্গে সঙ্গে চোখ পাকিয়েছিলেন মিসেস বোস। ডোন্ট বি সিলি। স্ত্রীলোক বলছো কেন? যত সব ছোটলোকি শব্দ, গা ঘিন ঘিন করে ওঠে। হিয়ার হিয়ার, উল্লসিত সবাই। আর তখন মিসেস মুখার্জির মুখটা নজরে এলো পার্থর। অবজ্ঞার হাসিটা চোখে এবং ঠোঁটের কোণে বোলানো। দেখলে মাথা গরম হয়ে যায় পার্থর। অথচ এই ভদ্রমহিলার মতো সুন্দরী সচরাচর চোখে পড়ে না। বৃদ্ধ স্বামীটিকে চেনে বেঁধে সঙ্গে নিয়ে ঘোরেন। পার্থর মনে আছে, পরিচয়ের তৃতীয় দিনে দেখা হতেই বলেছিলেন, ওহ পার্থ, কাল সারা রাত ঘুমোতে পারিনি। মুখ চোখ কাঁদো কাঁদো। সে কি, কেন? পার্থ বিচলিত হয়েছিল। ড্রিমি, স্বপ্ন। একটা স্বপ্ন আমার ঘুম কেড়ে নিল। ঘোরের মধ্যে কথা বলার ভঙ্গি। মে আই হেল্প ইউ? খুব আন্তরিক গলায় কথাটা বলেছিল পার্থ। আর চোখে সে দেখে নিয়েছে বুড়ো ভাম মুখার্জি তখন মিসেস বোসকে ইন্ডিয়ান ফিলোজফি বোঝাচ্ছে। আপনি আবার হেল্প করবেন কি? ঠোঁট মুচড়ে হেসেছিলেন সুন্দরী। যত নষ্টের মূলে তো আপনি। আমি? আচমকা খাবি খেয়েছিল পার্থ। সেই কৈশোর থেকে যে প্রতিরোধ, তা চুরমার হয়ে যাচ্ছিল। তীরটা সব বাধা সরিয়ে মাছের চোখে মিটছে। ইয়েস। খুব সিরিয়াস ভঙ্গি মিসেস মুখার্জির। দেখলাম বিশাল নদীতে আমি একা নৌকোয় বসে আছি। আপনি এসে আমাকে পার করে দিতে চাইলেন, কিন্তু মাঝ নদীতে যাওয়া মাত্র ঝড় উঠল, নৌকো ডুবল। আর আপনি খাবি খেতে খেতে চিৎকার করলেন, আমি সাঁতার জানি না। 3000 ঝর্ণা জড়াজড়ি করে ছুটে গেল ওর গলা থেকে। কোনো রকমে সামলে নিয়ে বলেছিলেন, উফ, হরিবল। তারপর থেকেই গুটিয়ে গিয়েছিল পার্থ। দেখা হলে ওই হাসি দ্বিতীয়ার চাঁদ হয়ে যায়। নিজেকে বুঝিয়েছিল পার্থ, ঝুট ঝামেলা যেও না। তার জীবনে একদিনে কোনো মহিলা ছায়া ফেলেনি। মহিলা না বলে ওই কৈশোর থেকে মেয়ে ছেলে বলে এসেছে। এই সমাজে স্ত্রীলোক বললেই যদি ছোট লোকমই হয়, তাহলে মেয়ে ছেলেতে কি দশা হবে কে জানে। ধাপে ধাপে ওঠার সময় একটা বাক্য সে মন্ত্রের মতো জপ করে এসেছে, নারী নরকের দাঁড়ি। ছোটবেলার কিছু কথা, শব্দ বা গন্ধ আমৃত্যু ভেতরে ভেতরে বেঁচে থাকে। এটাও ছিল। কিন্তু মিসেস মুখার্জিকে দেখার পর ব্রতচ্যুতি ঘটতে যাচ্ছিল। দুদিনে জেনেছিল ওই বৃদ্ধ ভামটির 2বার স্ট্রোক হয়েছে। ব্লাড প্রেশারের অবস্থা নড়বড়ে, সুগার ভালো রকমের খারাপ। এসব সুন্দর গুণ থাকলে কতদিন পৃথিবীকে ভারমুক্ত করা যায় তার সরল হিসেব করেছিল পার্থ। কিন্তু ওই ঘটনার পর সে নিজের আবর্তে ফিরে গেল। জীবন অনেক কিছু পাওয়ার কথা ছিল না, তবু পেয়ে গেল। মেয়ে ছেলে চিন্তা থাকলে কি আর তা পাওয়া যেত? কলকাতার নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে অনেক মেহনত করে সে এখানে উঠে এসেছে। মজার কথা হলো, 1000 টাকার চাকরিতে উঠে মনে হয়েছিল আমাদের বংশে আর কেউ এত মাইনে পায়নি। দুদিন বাদেই 1500-দের দেখে বুক জ্বলে গেল। পরিশ্রম আর কপাল যখন তাকে ওই ধাপে নিয়ে এলো, তখন 2000রা চোখের সামনে লকলক করছে। এখন 3000-এ এসেও অবিরত অশান্তি। সামনে 4, 5, 6, 10,000 রাজত্ব করছে। উঠতেই হবে ওই চূড়োয়। কিন্তু চূড়োটা কোথায় তা কেউ জানে না। এই করে করে বড় কোম্পানির দায়িত্ব নিয়ে সে এসেছে পাহাড়তলি শহরে। বিশাল বাংলো, গাড়ি এবং কিঞ্চিত ক্ষমতা। তা সত্ত্বেও মিসেস মুখার্জি ঘুরিয়ে বলে গেলেন সে অপদার্থ। শালা, ওই বুড়ো ভাম কোন বীর!
তবু জ্বলনি অপেক্ষা করে নিরাসক্ত হয়েছিল পার্থ। সেদিন ক্লাবে গিয়ে সে দুবার ডজ খেল। পেছনে যাচ্ছে চোখ, ঠোঁট দুটোই শব্দহীন ঢেউয়ের মোচড়। সেই মোচড়ের অনেকটাই অর্থ তুমি একটি ইঁদুর। এসব দেখবে না ঠিক করেও বেঠিক হলো। রিনটেকের প্রসঙ্গ শেষ হওয়ার আগেই সে গম্ভীর গলায় ঘোষণা করল, ব্যাপারটা এমন কিছুই নয়, আমিই তো যাচ্ছি। সঙ্গে সঙ্গে সবকটি চোখ সার্চ লাইট। বোস বলল, আপনি পাগল হয়েছেন? কি ডেঞ্জারাস রাস্তা! ট্রেকিংয়ের অভ্যেস না থাকলে। পার্থ সম্রাটের গলায় বলল, আমি জিপে যাব। তৎক্ষণাৎ চমকানির শব্দ ছড়ালো। ভার্মা উঠে এলো। ও গড, ডু ইউ ওয়ান্ট টু কিল ইয়োরসেলফ? ও পথে এখনো জিপ ওঠেনি এবং খুব এক্সপার্ট ড্রাইভার ছাড়া ড্রাইভ করা অসম্ভব। রাস্তার কন্ডিশন জানা যাচ্ছে না জিপ না গেলে। একটা বোল্ডার লুজ থাকলে আর দেখতে হবে না। মিসেস বোস চোখ ঘোরালো। না না, আমরা আপনাকে হারাতে চাই না। পার্থ হাসল। আমি তো একা, কিছু হলে কাঁদবার লোক নেই। তাছাড়া ওখানকার ভার্জিন কাঞ্চনজঙ্ঘাকে আমি ছাড়া আর কে দেখবে? কথাটা শেষ করে যার দিকে তাকিয়েছিল তার মুখ ভাটার সমুদ্র, দুটো চোখ চড়ায় আটকে থাকা নৌকো। সমস্ত হৃদয় তৃপ্ত হয়েছিল তাই দেখে। কিন্তু এখন এই প্রায় বিকেলে নিজেকে কুরুক্ষেত্রের শেষ সন্ধেবেলায় একা দাঁড়ানো যুধিষ্ঠিরের মতো মনে হচ্ছিল। সেদিন ওরকম জেদ যদি মনে না আসতো, এখন কি দাম যে দিতে হবে ঈশ্বর জানেন। বেশ কিছুক্ষণ বাদে নেশাটা সামান্য জুড়ল। পার্থ স্টিয়ারিংয়ে বসে ঘড়ি দেখল। দিনের আলো থাকতে থাকতে যে করেই হোক পৌঁছতে হবে। অ্যালকোহলের প্রতিক্রিয়ায় মনে জোর এলো, হয়তো সে পারবে। ইঞ্জিন চালু করে জিপটাকে তুলে নিল ওপরে। গো গো শব্দ হচ্ছে। চাকাগুলো নেহাত নতুন, তাই পিছলে যাচ্ছে না। চারপাশে এখন জমাট ফগ। তবে একটাই সুবিধে, যত সে এগোয় তত ওরা সরে দাঁড়ায়। সবকটা আলো এই দুপুরে জ্বেলে নিয়েছে পার্থ। ক্রমশ একটা বেপরোয়া ভাব এলো মনে। দুর্ঘটনা হয় হোক, কিন্তু সে থামবে না। একটা খাড়ায় বাঁক নিতে গিয়ে চাকার তলা থেকে ছোট বোল্ডার ছিটকে চলে গেল খাদের বুকে। প্রচণ্ড দুলুনি খেয়ে জিপের চাকা কামড়ে ধরল রাস্তা। একে জায়গায় পেছনের চাকা পাঁক খেয়ে উঠে এলো ওপরে। পার্থ এখন এসব নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। হয় রিনটেকে পৌঁছব, নয় খাদে গড়াবো। এর মাঝামাঝি যখন কিছু নেই, তখন তা নিয়ে ভেবে কি লাভ? মোটামুটি এই মেজাজে চলছিল সে। কত হাজার উঠেছে হিসেব নেই, কতটা পথ বাকি তাও জানে না। চলতে চলতে যে ক্লান্তি আসে সেটাও যেন ভোঁতা এতক্ষণে। একটা বাঁক নিতে গিয়ে মনে হলো পাহাড়ের গায়ে সেটে দাঁড়িয়ে কেউ যেন হাত নেড়ে তাকে থামতে বলছে। সামনের পথ ছাড়া অন্য কোনো দিকে নজর দেবার সময় নেই। পার্থ তাকালো না। গাড়ি থামাবার কোনো প্রশ্নই ওঠে না। আমি এখানে দানছত্র খুলতে আসিনি যে হাত দেখালেই থামতে হবে। হঠাৎ ওর মনে হলো নাক এবং হাতের আঙুলগুলো অসাড় হয়ে যাচ্ছে। অথচ জিপের ইঞ্জিনের যে তাত, সেটাও তো কিছু কম ছিল না এতক্ষণ। ব্যাগে মাংকি ক্যাপ এবং গ্লাভস রয়েছে। এই দুটো বের করতে গেলে গাড়ি থামাতে হবে, যেটা কিছুতেই সম্ভব নয়। ক্রমশ মনে হলো সে ঠান্ডায় জমে যাবে। জিপ দুর্ঘটনা নয়, এভাবে চললে আপোষেই প্রাণ বেরিয়ে যাবে। এই বাঘটাই যে শেষ বাঘ তা কে জানত। জিপ মুখ ঘোরাতেই পার্থর মনে হলো এই যাত্রায় সে বেঁচে গেছে। মাথার উপরে আর পাহাড় নেই। এতক্ষণ যাকে পাক দিয়ে উঠতে হয়েছিল তার চূড়োয় জিপ গড়িয়ে চলছে।
দুটো ফুটবল মাঠের চেয়ে বেশি নয় যে জায়গা, তার নাম রিনটেক। বেশ সমান রাস্তা, ঘোড়ার নালের মতো পাক খেয়ে একটু ওপরের কাঠের বাংলোর গায়ে শেষ হয়েছে। জিপ থামিয়ে অপলক তাকিয়ে থাকল পার্থ। সুন্দর। ছোট্ট হলুদ রঙা বাংলোটার চারপাশে নীল ফগ। ডান দিকে আরেকটা ঘর, যার গায়ে লেখা ইউথ হোস্টেল। পার্থ দেখল হোস্টেলে দরজা নেই, জানলা নেই, কেমন খাঁ খাঁ করছে। তারপরেই খেয়াল হলো, এই যদি রিনটেক হয় তাহলে এখানে কোনো মানুষ নেই। সামান্য প্রাণের অস্তিত্বও টের পাওয়া যাচ্ছে না। ব্যাগ খুলে মাংকি ক্যাপ আর গ্লাভস বের করে গলিয়ে নিতে সামান্য আরাম লাগল। হঠাৎ এক ধরনের বুক উপচানো আনন্দ এলো। অনেক উঁচুতে উঠে এসেছে, প্রচুর ধাপ ভেঙে, এবং আপাতত সামনে কোনো পাহাড়ের প্রতিবন্ধক নেই। আহ, কি আরাম! অথচ শেষ সিকি মাইল। পার্থ চোখ বন্ধ করল, তারপর পিটার স্কটের বোতল থেকে খানিক গলায় ঢালল। শালারা রাস্তায় তৈরি করেনি, দুটো চাকার মাপে পরপর বোল্ডার সাজিয়ে রেখেছে শুধু। কিভাবে চালিয়ে এসেছে তা এখনো মাথায় ঢুকছে না। ওই সময় কোনো রকম বোধশক্তি ছিল না তার, থাকলে আর উঠে আসতে হতো না। কোনো দিকে না তাকিয়ে একরোখা চালিয়ে এসেছে সার্কাসের জিপওয়ালাদের মতো। ধীরে ধীরে বাংলোর নিচে জিপটাকে নিয়ে এলো পার্থ। দরজা খুলে বের হতে মনে হলো সপাং করে কেউ যেন তাকে চাবুক মারল। হারে পাশ! পার্থ নিজের দাঁতের বাজনা শুনল। একে ঠান্ডা! এক দৌড়ে বাংলোর দরজায় পৌঁছে চিৎকার করল সে, চৌকিদার! মুখ থেকে ধোঁয়ার মতো কিছু বের হলো। শব্দটাকে খুব ছেলেমানুষ শোনালো নিজের কানেই। এই খোলা আকাশের তলায় স্থির হয়ে দাঁড়ানো যাচ্ছে না। পা দুটো নাচিয়ে শরীর সচল করার চেষ্টা করে আর একবার চিৎকার করল পার্থ, চৌকিদার! এবারও কোনো উত্তর নেই। প্রাণপণে দরজায় আঘাত করতে লাগল সে, এবং তখনই খেয়াল হলো কড়ায় তালা ঝুলছে। হিম চোখে দৃশ্যটা দেখল সে। বাংলোটাকে বন্ধ করে চৌকিদার হাওয়া হয়ে গিয়েছে, অথচ ওরা বলেছিল এখানে লোকটা 28 দিন থাকে। মাইনে এবং খাবার নিতে 2 দিনের জন্য নাকি নিচে নামে। সেই 2 দিনের একদিন যদি আজ, তাহলে ওরা বলতো। কেউ আসে না বলে কেটে পড়েছে লোকটা। সরকারি অর্থ হজম করে কাজে ফাঁকি দেবার চূড়ান্ত উদাহরণ। কিন্তু তা তো হলো, এখন কি করা যায়? পার্থ ফিরে তাকালো। দূরে ইউথ হোস্টেল এখন আবছা, কিন্তু ওখানে রাত কাটানো অসম্ভব ব্যাপার। আর মিনিট 10 মধ্যেই বোধহয় আলো মরে যাবে। যা করার এখনই এই মুহূর্তে করতে হবে। অসহায় চোখে বাংলোটার দিকে তাকালো সে। দরজার পাশের কাচের দেওয়ালে এর মধ্যেই হিম জমেছে, তবু ভেতরের চেয়ার টেবিল দেখা যাচ্ছে। আরামের গন্ধ পেয়ে মুহূর্তে বুদ্ধি খেলে গেল। তার পকেটে বাংলো রিজার্ভেশন স্লিপ রয়েছে, অর্থাৎ আইনসম্মত অধিকার আছে এখানে রাত্রিবাসের। কোনো দায়িত্বহীন চৌকিদারের কর্তব্যে অবহেলার কারণে সে সেই অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। এক দৌড়ে সে জিপের কাছে ফিরে এলো। তারপর দরজা খুলে হ্যান্ডেল বের করে নিয়ে এসে সামান্য মোচড় দিতেই খুলে গেল তালাটা। প্রায় লাফ দিয়েই ভেতরে ঢুকে প্রথমে দরজা বন্ধ করল পার্থ। আর কি আরাম! চমৎকার গরম হয়ে আছে ঘর। দরজার দিকে তাকালো সে। হয়তো বেআইনি হলো তালা ভাঙা, কিন্তু তা নিয়ে যথেষ্ট তর্ক করা যেতে পারে। একটা চেয়ারে শরীর এলিয়ে চোখ বন্ধ করতেই মনে হলো চাপা গলায় অনেকে কথা বলছে। এখানে আবার মানুষ এলো কোত্থেকে? রিনটেকে থাকার মধ্যে তো ওই চৌকিদার। চট করে মুখ তুলে পেছনের দিকে তাকাতেই চোখে পড়ল দরজাটা বন্ধ। তারপরেই ভুলটা ধরা পড়ল। বাইরে কি হাওয়া বইছে?
পপলার গাছের পাতার ঘষ্টানি কি মানুষের চাপা গলার মতো শোনায়? সে সামনে তাকালো। ঘরটার 3টে দেওয়ালের 4 ফুট বাদ দিয়ে কাঁচে ঘেরা। এর মধ্যে ফগেরা উধাও হয়ে গেছে। এক ধরনের মরে যাওয়া আলোর ছায়া সমস্ত রিনটেকে জড়ানো। কিন্তু তার বাইরের আকাশের দিকে তাকিয়ে বুক ছ্যাঁত করে উঠল পার্থর। কুমিরের মতো কুচকুচে কালো মেঘ আকাশের এক কোণে গুড়ি মেরে এগিয়ে আসছে। ক্রমশ তার চেহারা জলহস্তির আকার নিল। পেছনে ধাওয়া করে আসছে বিশাল চেহারার জন্তুরা। পার্থ দেখল রিনটেকের বাইরে কোনো পৃথিবী নেই। কোনো পাহাড়ের বরফ চূড়ো দেখতে পাওয়া দূরের কথা, আলোর ছায়াটাও সরে যেতে লাগল। ডান দিকের আকাশে গর্জন করে উঠল চাপ মেঘের দল। পৃথিবীর সব আকাশ থেকে যেন মেঘেদের তুলে এনে এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে আসন্ন যুদ্ধের জন্য। আর তারপরেই সমস্ত চরাচর ঘন অন্ধকারে মুড়ে গেল। ঘরের ভেতরেও এক ফোঁটা আলো নেই। একটা হ্যারিকেন কিংবা মোমবাতি জ্বালা দরকার। পার্থর মনে পড়ল গাড়িতে সব কিছু রয়ে গেছে। বৃষ্টি ফিষ্টি শুরু হবার আগেই ওগুলো নিয়ে আসা দরকার। বাইরের দরজাটা খুলতেই বাংলোটা ঝনঝনিয়ে উঠল। হাওয়া এখন উথাল পাথাল করছে। স্পর্শ লাগা মাত্র মনে হলো বরফের নখে কেউ খামচে নিচ্ছে শরীর। কিন্তু ব্যাগটা দরকার। পার্থ অন্ধের মতো পা বাড়ালো সামনে। হাওয়ার ঝটকায় একপাশে পড়ে যেতে যেতে সে সামলে নিতে চাইল। চোখের সামনে পৃথিবীটা অন্ধ। এত গরম জামা কাপড়, তবু শরীরের কোথাও উত্তাপ নেই। অনেকবার হোঁচট খেতে খেতে সে একসময় জিপের কাছে পৌঁছল। দরজা খুলতেই মনে হলো জিপ গড়িয়ে যাবে হাওয়ার টানে। কোনো রকমে ব্যাগ আর পিটার স্কটের বোতলটা দোহাতে ধরে হাঁটু দিয়ে দরজাটা বন্ধ করে জিপের আড়ালে দাঁড়ালো। ঘন্টায় কত মাইল বেগে হাওয়ারা ছুটছে কে জানে। তবে আর একটু বাড়লে জিপটাকে খুঁজে পাওয়া যাবে না। আর তখনই হুড়মুড় করে কিছু পড়ল বলে মনে হলো তার। সে চৌকিতে বাংলোর দিকে তাকালো। অন্ধকারে যদি স্পষ্ট দেখা যাচ্ছে না, তবু মনে হলো শব্দটা বাংলোর দিক থেকে আসেনি। এমনও তো হতে পারে ওই পাহাড়ের গা থেকে বাংলোটাকেই উপড়ে নিয়ে গেল হাওয়া। ধুর, একদিন যখন নেয়নি তখন আজকের রাত্রে সেটা ঘটবে কেন? এই সময় টুপ করে এক ফোঁটা জল মাংকি ক্যাপের উপর পড়তেই জিপের আড়াল ছেড়ে সে দৌড় শুরু করল। এক হাতে ব্যাগ, অন্য হাতে পিটার স্কটের বোতল নিয়ে অন্ধের মতো টলতে টলতে সে যখন বাংলোর খোলা দরজায় পা রাখল, ঠিক সেই মুহূর্তে বৃষ্টি নামল। কোনো রকমে দরজা বন্ধ করে সে মুখ ঢাকল 2 হাতে। ওফ ভগবান! কিছুক্ষণ পরে ব্যাগ খুলে হাতড়ে হাতড়ে টর্চ খুঁজে পেল পার্থ। বোতাম টিপতেই অন্ধকার কেটে আলোর ফিনকি আঁচড়ে পড়ল ওপাশের দেওয়ালে। টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে সে ঘরের চেহারা দেখে নিল। শুধু টেবিল চেয়ার আর পায়ের নিচে কাঠের মেঝের উপর দড়ির গালচে ছাড়া অন্য কোনো আসবাব নেই। না, পেছনের একমাত্র কাঠের দেওয়ালে একটা ছবি খুলে গিয়ে কোনো রকমে ঝুলছে। বরফের চূড়ার একটা ঝকঝকে বাঁধানো ফটোগ্রাফ। নিশ্চয়ই দরজা খুলে রাখার সময় হাওয়ার দাপটে ওটা খুলেছে। কিন্তু বাংলোটাকে এবার ভালো করে দেখা দরকার। টর্চের আলো যতই তীব্র হোক, পেছনে অন্ধকার থাকে। ব্যাগ থেকে মোটা মোমবাতি বের করতে গিয়ে ঠকঠকিয়ে কেঁপে উঠল পার্থ। এখানে হাওয়া নেই, তবু এত শীত করছে কেন? দেশলাই ঠুকে মোমবাতি ধরাতেই সমস্ত ঘরে আলো কাঁপতে লাগল। এক হাতে টর্চ, অন্য হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়িয়ে সে চারপাশে তাকালো। ভেতরে যাওয়ার দরজা দুটোই বন্ধ, তবে ছিটকিনি টানা। মাঝখানে দরজাটা খুলল সে। ফাইন! শরীরের কাঁপুনি ছাপিয়ে এতক্ষণে খুশি হল। একটা 10x12 ঘর, পায়ের তলায় কার্পেট, নিভাঁজ বিছানার উপর 4টে লাল কম্বল, দামি। বালিশের চেহারাটাও সুন্দর। 2টো চেয়ার আর একটা স্টিলের টেবিল।
পেছনে ড্রেসিং টেবিলের গা ঘেঁষে ওয়ার্ড্রোব, বিছানার উল্টো দিকে ফায়ারপ্লেস। মোমবাতিটাকে ড্রেসিং টেবিলের সামনে রাখতে ঘরটা আলোয় ভরে গেল। পার্থর ইচ্ছে হচ্ছিল বিছানায় শরীর এলিয়ে কম্বলগুলো টেনে নেয়। অনেক কষ্টে লোভ সামলালো সে। সারা রাত তো সামনে পড়ে, এখন এই ঠান্ডার কাছে আত্মসমর্পণ করাটা বুদ্ধিমানের কাজ হবে না। বিছানায় বসে মনে হলো ওটা কনকন করছে, ঠান্ডায় ভিজে রয়েছে যেন। আর তখনই সে দেখতে পেল ফায়ারপ্লেসের ওপরে একটা বড় বোতলে কেরোসিন রয়েছে। তার মানে যদি কাঠ জোগাড় করা যায় তাহলে ফায়ারপ্লেসটাকে চালু করতে অসুবিধে হবে না। ঘরের অন্য দরজাটি খুলে টর্চ হাতে উঁকি মারতেই একটা প্যাসেজ দেখতে পেল সে। টর্চের আলো ফেলে বোঝা গেল অনেকদিন মানুষ বাস করেনি এখানে। চৌকিদারটা থাকলে এসব হ্যাপা পোয়াতে হতো না। ফিরে গিয়ে এমন কমপ্লেন করতে হবে যাতে এরপর থেকে ব্যাটার ফাঁকি দিতে পারবে না। প্যাসেজের শেষে ছোট্ট দুটো ঘর, একটা টয়লেট শুকনো, অন্যটা স্টোর। উঁকি মারতেই খুশি হলো পার্থ। এক গাদা কাঠ সাজানো রয়েছে, উপরের তাকে সব রকমের ইউটেন্সিলস। পাঁজা করে কিছু কাঠ তুলে ঘরে ফিরে এলো পার্থ। টর্চ বগলে চেপে রাখায় অদ্ভুত আলো ছিটকাচ্ছিল দেওয়ালে। কয়েকটা কাঠের টুকরো ফায়ারপ্লেসে ঢুকিয়ে সামান্য কেরোসিন ছড়িয়ে দেশলায় জ্বালল সে। দপ করে জ্বলে উঠল আগুন। খুব দ্রুত লকলকিয়ে উঠল, কিন্তু তা সত্ত্বেও ঘরের ঠান্ডা কমল না এক ফোঁটাও। দুটো হাত গ্লাভস শুদ্ধ প্রায় আগুনের উপরে রাখল পার্থ, কিন্তু তেল পুড়ে শেষ হওয়া মাত্রই কাঠের শরীরে কিছু ফুলকি রেখে নিভে গেল আগুন। জীবনে কখনো উনুন ধরায়নি, ফায়ারপ্লেস তো দূরের কথা। অসহায় চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল পার্থ। তারপরেই ব্লোয়ারটা চোখে পড়ল। পাম্প করলে হাওয়া বের হচ্ছে। আবার কেরোসিন ঢেলে ব্লোয়ার চালাতে আগুনটা কাঠের গায়ে ছড়িয়ে পড়ল। মিনিট পাঁচেকের চেষ্টা সাফল্য এনে দিল পার্থকে। বাহ, গুড। দাউ দাউ করে জ্বলছে ফায়ারপ্লেস। উত্তাপে ভরে যাচ্ছে ঘর। মাথার মাংকি ক্যাপটাকে খুলে ফেলতে বাধ্য হল সে। আগুন কত আরামের। ধোঁয়াগুলো ওপরের গর্ত দিয়ে বাইরে বেরিয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে সেখান দিয়েও হাওয়ার দমক আসছিল। আর এই সময় গঙ্গানিটা শুরু হলো। মাঝে মাঝে বিদ্যুতের আগুন যে আকাশে ঝলসাচ্ছে তা জানলার পর্দার ফাঁক দিয়েও বোঝা যাচ্ছে। বৃষ্টি পড়ছে, তবে খুব জোরে নয়। 14,725 ফুট উঁচুতে এসবের আলাদা মেজাজ আছে। ফায়ারপ্লেসের সামনে বসে পার্থ পা নাচালো। এখন এই বাংলো তার। আজকের রাতটাকে কিভাবে উপভোগ করা যায়? কম্বল মুড়ি দিয়ে বাইরে বসবে নাকি ওই ডিম ঘরে? মাথা খারাপ? এই ফায়ারপ্লেসের মেজাজ ছেড়ে কেউ নড়ে? বাইরের ঘরটা যখন ডিমের মতন, তখন চমৎকার নামকরণ করা গেল, ডিম ঘর। এখন একটু মদ্যপান করা যাক, তারপর হটবক্স থেকে খাবার বের করে পেটে পড়ে শুয়ে পড়তে হবে। ভোর 3:30তে উঠতেই হবে, না হলে এত কষ্ট করার কোনো মানে থাকবে না। 3:30 থেকেই নাকি অন্ধকারের চেহারা পাল্টায়। 5টার একটু বাদেই সূর্য ওঠার সময়। তার 5 মিনিট আগেই কাঞ্চনজঙ্ঘার চূড়োয় আলো পড়ে। পার্থ শুনেছে প্রচণ্ড বৃষ্টি যদি প্রথম রাতে হয়ে যায় তাহলে ভোরের কাঞ্চনজঙ্ঘা হাতের তেলোর মতো পরিষ্কার। ফায়ারপ্লেস যখন জ্বলছে তখন যত ইচ্ছে বৃষ্টি হোক মাঝরাত পর্যন্ত। এসব ব্যবস্থা তার সূর্য দেখার প্ল্যানটিকে পাকা করার জন্য, তাছাড়া কি? কিন্তু পিটার স্কটের বোতল আনতে ওই ডিম ঘরে যেতেই হবে। ব্যাগটাও পড়ে রয়েছে ওখানে। এ ঘরের উত্তাপ ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু উপায় নেই। দরজা খুলতেই কাঁপুনিটা ফিরে এলো। ডিমঘরের কাছে কালো রং যেন মোটা করে বোলানো।
দৌড়ে বোতল আর ব্যাগ তুলে সে ফিরে এলো ভেতরের ঘরে, ঢুকে দরজা বন্ধ করে দিল। আর ওই ঘরে এ রাতের মতো ঢুকছে না সে। বোতলটা খুলতে খেয়াল হলো জল নেই। গ্লাসে ঢেলে চুকচুক করে খাওয়ার সময় এখন। গ্লাস মনে পড়ল, স্টোর রুমে বাসনকোসনের মধ্যে কয়েকটা গ্লাস দেখেছিল যেন, কিন্তু জল পাবে কোথায়? চৌকিদারকে মনে মনে শাপান্ত করল পার্থ। শালার চাকরি খেতেই হবে। বিছানাটাকে ফায়ারপ্লেসের কাছে টেনে এনে সেখানে আরও কয়েকটা কাঠ ফেলে দিয়ে কম্বলের তলায় ঢুকল পার্থ। তারপর বোতলের ছিপি খুলে এক ঢোক গলায় নিতেই সে সিঁটিয়ে গেল। সর্বনাশ! খাবারের হটবক্স জিপে পড়ে আছে, রোস্ট চিকেন আর পরোটা। খুব যত্ন করে করিয়ে নিয়েছিল সে, কিন্তু এই ঠান্ডায় বৃষ্টিতে ভিজে কেউ ওই গাড়ির কাছে যাবে? অসম্ভব। নিজেকে চড় মারতে ইচ্ছে করছিল তার। সারাটা রাত না খেয়ে থাকতে হবে, অথচ খাবার আছে 3 মিনিটের দূরত্বে। সে জানলার পর্দার দিকে তাকালো। হাওয়া এবং বৃষ্টি যেন বেড়েই চলেছে। পার্থ তবু আর একবার চিন্তা করল জিপের কাছে ছুটে যাবে কিনা। হটবক্স পেছনের সিটে আছে, কোনো রকমে দরজা খুলে নিয়ে আসা। গোটা চারেক কম্বলও ছিল সঙ্গে, অবশ্য সেগুলোর এখন প্রয়োজন নেই। পার্থ উঠে দাঁড়ালো। ফায়ারপ্লেসের আগুনে ঘরটা যতই ভেতে থাক, কম্বলের বাইরে আসামাত্র শরীর শিরশিরিয়ে উঠল। একটা ওয়াটারপ্রুফ সঙ্গে আনা উচিত ছিল। এই সময় দরজার পাশে দেওয়ালের গায়ে নিজের ছায়াকে কাঁপতে দেখল সে। ধুর, দরজা খুলে খোলা আকাশের নিচে যাওয়া মানে যেচে হাঁড়ি কাঠে গলা বাড়ানো। একটা রাত না খেয়ে থাকলে কি হয়? পৃথিবীর কত মানুষ তো দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে। অত কথা কি, মামাসিরা তো মাঝে মাঝেই নির্জলা উপোস করেন। এইসব ভাবনা চিন্তা তার খিদেটাকে একটু একটু করে ভোঁতা করছিল। বিছানায় ফিরে এলো সে। আর কাঁচা হুইস্কি খেতে ইচ্ছে করছে না। শুয়ে পড়া যাক। ঘড়ি দেখল পার্থ, 6টা বাজতে 5। তার মানে এখনো বিকেল চলছে। কে বিশ্বাস করবে? কম্বলের তলায় শরীর রেখে ও ফায়ারপ্লেসের দিকে তাকালো। এত ক্লান্তির পরও ঘুম আসছে না কেন? আগুনের লাল শিখাগুলো লকলক করে যেন কয়েকটা মূর্তির চেহারা নিচ্ছে। হঠাৎ তার মনে হলো মিসেস মুখার্জি না থাকলে এখানে তার কখনোই আসা হতো না। একটা সুন্দর বাংলোর মালিক সে, কাউকে ভাগ দেবার নেই। আগামীকালে সূর্য কেমন হবে? পাহাড়কে যারা ভালোবাসেন তারা বলেন, কাঞ্চনজঙ্ঘার মাথায় যখন সূর্যের প্রথম কিরণ স্পর্শ করে তখন ঈশ্বর দর্শন হয়। পৃথিবীর যে কোনো মন্দিরের চেয়ে সেটা অনেক বেশি লাভজনক। হঠাৎ পার্থর মন প্রশান্ত হল। আগামীকালের ভোর তার জন্য অনুপম নৈবেদ্য নিয়ে অপেক্ষা করছে। এই পৃথিবীর একমাত্র সৌভাগ্যবান হিসেবে সে আগামী ভোরে সূর্যের সামনে দাঁড়াবে। মোমবাতিটা যদি জ্বলে জ্বলে নিভে না যায় তাহলে অগ্নিকাণ্ড হবে। ফায়ারপ্লেসের আগুনেই ঘর যখন আলোকিত, তখন ওটাকে নিভিয়ে ফেলা যাক। কাজকর্ম সেরে পার্থ বিছানায় ফিরে এলো। এখন ঘুম চাই। কম্বলের সমস্ত শরীর ঢেকে সে চোখ বন্ধ করতেই আওয়াজটা শুনতে পেল। ঝড় উঠেছে। এতক্ষণ যা ছিল জোরালো হাওয়া তা ঝড় হয়ে গেল, কিন্তু শব্দটা এখন অন্যরকম হয়ে কানে বাজছে, একটু বেসুরো। এতক্ষণের প্রাকৃতিক আওয়াজগুলোর সঙ্গে এর কোনো মিল নেই। হঠাৎ পার্থর মনে হলো কেউ নিশ্চয় দরজায় ধাক্কা দিচ্ছে। বিরক্তিতে তার কপালে ভাঁজ পড়ল। এই বাংলোয় কারো আসার কথা নেই। আজ রাত্রের একমাত্র আইনসম্মত মালিক সে, অতএব অন্য কেউ এখানে আসতে পারে না। তার মনে হলো সে ভুল শুনেছে, ওটা হাওয়ারই শব্দ। দরজায় যদি একটু ফাঁক থাকে
তাহলে ওরকম শব্দ হবেই। কিন্তু পরের মুহূর্তে সে উঠে বসল। এবার আর সন্দেহ নেই কেউ দরজা ধাক্কা দিচ্ছে। চৌকিদার নয় তো, কোথাও আড্ডা মারতে গিয়েছিল, এখন ফিরে এসেছে। ধুর, এই পাহাড়ে ও আড্ডা মারবে কোথায়? কিন্তু চৌকিদার ছাড়া আর কেউ এখন আসতে পারে না। হঠাৎ বেশ আরাম লাগলো পার্থর। লোকটাকে দিয়ে হটবক্স এবং জল আনিয়ে নিতে হবে। বিছানা থেকে কম্বলটা টেনে নিয়ে আপাদমস্তক মুড়ি দিয়ে টর্চটা তুলে নিল পার্থ। দরজায় এসে দাঁড়াতেই আর সন্দেহ রইল না, হাওয়া নয়, মানুষই। হঠাৎ বুকের ভেতর কাঁপুনি উঠল। ডাকাত নয় তো? এই নির্জন পাহাড়ে কেউ গাড়ি নিয়ে এসেছে দেখে লুট করার লোভেও তো আসতে পারে। পরক্ষণে হেসে ফেলল সে। মিডল ক্লাস মেন্টালিটি। ধারে কাছে যখন লোকালয় নেই, হেঁটে আসা কষ্টকর, তখন ডাকাত আসবে কোত্থেকে? এই সময় পার্থর নজরে গাড়ির হ্যান্ডেলটা এলো। তালা ভাঙার সময় ওটা কাজে লেগেছিল। নিচু হয়ে সেটাকে তুলে নিয়ে টেবিলের উপর রাখল সে। প্রয়োজনে এটাকে ব্যবহার করা যাবে। ডিমঘরের দরজায় তখনও শব্দ হচ্ছে, সেই সঙ্গে একটা স্বর, যেন চিৎকার, কিন্তু হাওয়ার দাপটে স্পষ্ট বোঝা যাচ্ছে না। কাঠের দরজার পাশেই কাঁচের দেওয়াল, ঠান্ডায় ঝাপসা হয়ে রয়েছে। চট করে মুছে নিয়ে উঁকি মারল পার্থ। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তবে বৃষ্টি খুব জোরে নয়, বড় বড় ফোঁটায় ঝরছে বোঝা গেল। আর তখনই বিদ্যুতের আলোয় রিনটেক ঝলসে উঠল। চকিতে একটা কালো পোশাক পরা মানুষকে দেখতে পেল সে, এবং স্পষ্ট গলার স্বর শুনতে পেল, ওপেন দি ডোর। একটু ইতস্তত করে দরজা খুলল পার্থ। সঙ্গে সঙ্গে হিম করা টুকরো টুকরো করে ফেলল তাকে। আর হুড়মুড়িয়ে ঘরে ঢুকল যে তার শরীর থেকে জল ঝরছে। কোনো রকমে দরজা বন্ধ করেই ঘুরে দাঁড়ালো পার্থ। হাই! সমস্ত শরীরের থরথরানি কাঁপুনি। তবু মেয়েটি হাসবার চেষ্টা করল। পার্থর দু চোখ বিস্ফারিত। কয়েক মুহূর্ত যেন মুখে বাক্য এলো না। এই প্রচণ্ড ঠান্ডা জড়ানো বৃষ্টির সন্ধ্যেতে একটি রক্তমাংসের মেয়ে সশরীরে 14,000 ফুট উঁচুতে। মেয়েটি ততক্ষণে উইন্ড চিটারের ঘোমটা খোলার চেষ্টা করছে। পিঠ থেকে রুকস্যাক নামিয়ে রেখেছে মেঝে। চোখাচোখে হতে বলল, আই ওয়ান্ট শেল্টার, মে আই? সঙ্গে সঙ্গে সমস্ত শরীর যেন একত্রে সাড়া দিল। ও ইয়েস, শিওর। মেয়েটি ভেজা উইন্ড চিটারটা এক হাতে ঝুলিয়ে বলল, ইটস টেরেবল। এরকম ব্যাড ওয়েদার আমি কখনো দেখিনি। তুমি নিশ্চয়ই আমার ডাক শুনতে পাওনি। কথাগুলো বলার সময় মেয়েটি যেন শিউরে শিউরে উঠেছিল। ওর দাঁত শব্দ করছে, মুখ সাদা। দ্রুত ঘাড় নাড়ল পার্থ। না, আমি ভেবেছিলাম হাওয়া। মেয়েটি মাথা নামালো। থ্যাঙ্কস, দরজাটা খোলার জন্য ধন্যবাদ, কিন্তু আমার খুব শীত করছে। এখানে কি আগুন নেই? ভেজা চুলগুলো মুঠোয় নিংড়ল মেয়েটা। এক হাতে টর্চ জেলে ঘরটায় আলো রাখছিল পার্থ। ঘটনার আকস্মিকতায় তার সব চেতনা যেন অসাড় হয়েছিল। এবার তৎপর হল, তুমি এসো, এই ঘরে এসো, এখানে ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। দ্রুত পাশ কাটিয়ে সে শোয়ার ঘরে দরজাটা পুরো খুলে দিতেই মেয়েটি চলে এলো। আহ, হাউ নাইস! তারপর ছুটে ফায়ারপ্লেসের গায়ে যেন হুমড়ি খেয়ে পড়ল। হাঁটু কেটে বসে দুটো হাত পারলে আগুনের গায়ে ঝুঁকিয়ে দেয়। পার্থ একটা চেয়ার এগিয়ে দিল ওর পাশে। তুমি নিজেকে পুড়িয়ে ফেলবে? এবার ঘাড় ঘুরিয়ে মেয়েটি হাসল। নো, আমার আরাম লাগছে। আর কিছুক্ষণ বাইরে থাকলেই আমি মরে যেতাম। তুমি আমাকে বাঁচিয়েছ, থ্যাঙ্কস। পার্থ অগত্যা খাটে গিয়ে বসল। মেয়েটি হাত পা মুখ সেঁকতে সেঁকতে একটু একটু করে সহজ হচ্ছে, কিন্তু ওর প্যান্টের অনেকটা ভিজে গেছে, চুলেও জল। পার্থ অনুমান করল ওর বয়স অবশ্যই 22-এর বেশি হবে না।
আমেরিকান, ব্রিটিশও হতে পারে। আগুনের আঁচ লাগছে মুখে, টকটকে লাল দেখাচ্ছে গায়ের চামড়া। মাথায় একরাশ সোনালি চুল নেতিয়ে আছে, ভিজে। যখন ঘরে ঢুকেছিল তখন পার্থ লক্ষ্য করেছে মেয়েটি মাথায় উঠছে অন্তত ইঞ্চি চারেক নিচে। হঠাৎ ঘাড় বেঁকিয়ে মেয়েটি বলল, ইজ দেয়ার এনিবডি হেয়ার? কাঁধ নাচালো পার্থ। নো। আই সি। কেয়ারটেকার নেই? এসব অবধি আমি ওকে দেখিনি। অথচ আমি যখন শহরে বাংলো বুক করি তখন ওরা বলেছিল লোকটা এখানে থাকবে। পার্থ বিশদ হল। তুমি এই বাংলোটা বুক করেছ? হ্যাঁ। বুকিং ছাড়া এখানে থাকা যায় না? না। দেন তোমাকে আরেকবার ধন্যবাদ, কারণ তুমি আমাকে ভেতরে ঢুকতে দিয়েছ। পার্থ চুপ করে থাকল, যেন ধন্যবাদটা সে যুক্তিযুক্ত কারণেই গ্রহণ করল। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখে একটি উপন্যাস তীর্থযাত্রী এর প্রথম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।